আরেকটা দেখাচ্ছি তোমাদের। আমি মরতে মরতে বাঁচলাম। কোন জায়গাটা কোথায় দেখলে? আর জন্য কারো জীবনটা নিয়ে নেবে। এখন আছি আমরা শিলিগুড়িতে। আজকে যাচ্ছি আমরা মৌসুমী আইসল্যান্ড। দেখতে পাচ্ছ এখানে আমি আছি জলপাইগুড়ি থেকে আমাদের ডিউক 250 আর আমাদের বিশাল ভাই আর এই পিকে। তো চলো, এখন তো রাত্রেবেলা বেশি একটা ভিডিও করতে পারবো না কারণ কোয়ালিটি আসবে না এখন, তো যার কারণে ভিডিও এখানেই বন্ধ করছি। আর তোমাদের সাথে কথা বলছি একদম সকালে। তো চলো, বাই বাই। সো গাইস, রাইডের শুরুতে হয়ে গেল আজকে প্রবলেম। মানে রাইডের শুরুতেই এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তো হয়েছে আমাদের যে জলপাইগুড়ি থেকে এসছে শুভজিৎ, তো ওর গাড়িতে ফিউজের প্রবলেম। তো দেখি কোন জায়গাটা কোথায় দেখলে? এখানে কিছু একটা ঢুকিয়ে দাও তো, চাপ চাপ দিয়ে একটা রাখো তো। দেখো দেখো এরকম আর কি, মানে এরকম কিছু দূর আগে হয়েছিল, 15 কিলোমিটার আগে সেম প্রবলেম হয়েছিল। তো তখনকার কোনো রকম ফিউজ চেঞ্জ করে ঠিক করেছি, বাট আবার সেম প্রবলেম আছে। কারণ এটাকে পার্মানেন্ট সলিউশন একটা করতে হবে, বাট এভাবে যাওয়া যাবে না। তো আগে দেখি কি করা যায়। সো গাইস, কি বলবো, মানে রাইডের শুরুটা এত খারাপভাবে বুঝতে পারিনি। সত্যি কথা বলতে আমি মরতে মরতে বাঁচলাম এখন। মানে কি হয়েছে, রাস্তা এত বাজে, তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি। জাস্ট দেখো, পুরো রিম শেষ। আরেকটা দেখাচ্ছি তোমাদের। জাস্ট তো দেখলে দুটো রিংই ভেঙে গেছে। মানে এত বাজে রাস্তা, বিশ্বাস করবে না। আমি যে কিভাবে গাড়িটা কন্ট্রোল করলাম সেটা একমাত্র আমি জানি। আর সবাই আমার আগে ছিল, আমি ছিলাম সবার লাস্টে লিড করতেছিলাম। মানে কি বলবো গাইস, পুরো ট্রিপটা আমার একদম, সত্যি কথা বলতে পুরো ট্রিপটা আমার নষ্ট হয়ে গেল। দেখা যাক, এখন মাঝ রাস্তায় ফেসে আছে এখানে পুনিয়া। এখান থেকে আই গেস 70 কিলোমিটার। তো দেখি পুনিয়া অবধি বাইক টো ছাড়া কোনো অপশন নেই। যদি টো করাতে পারি তাহলে হবে। এখন দেখা যাক কী করি। সত্যি বলছি, পুরো মুড অফ। আর মানে আমি যে কীভাবে বাঁচলাম সেটা একমাত্র আমি জানি। দেখি এখন কি করা যায়, যেটা কপালে আছে সেটাই হবে। তো চলো দেখা যাক। বর্তমানে এখন ঠিক হলো, আর টাইম বাজে এখন কটা, 7:30। ফাইনালি এত ঘুরে ঠিক হলো। জাস্ট দেখাচ্ছি তো গাড়ির জাস্ট মিস্ত্রি দেখো কতজন। কি হচ্ছে? খাওয়া দাওয়া করছি হোটেলে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। তো চলো আগে ফিটিংটা হোক আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি গাড়ি ঠিক হয়ে গেছে। এখন সারা দিনের যে জার্নি আর যে কষ্টটা আজকে হলো, মানে নেক্সট লেভেল। এতটা কষ্ট কেমন আজকে কষ্টটা হলো। একটা সত্যি কথা বলছি, মানে রাইডিং যে লাইফ, তোমরা ভাবো যে ঘুরতে যাচ্ছে খুব একটা মজা। হ্যাঁ মজা আছে, তবে প্যাশন থাকতে হবে। রাইডিং করাটা অত সোজা না, মানে অনেকটা কষ্ট, অনেকটা ধকলটা সহ্য করতে হয়। একটা জিগরা থাকতে হয়, একটা জোশ থাকতে হয়। অবশ্যই। আর সেই জোশটা আছে বলে আজকে আমরা সারা মানে রাত ধরে, মানে রাত্রি সারা দিন জেগে সকাল থেকে সেই কাজ করেই যাচ্ছি। একটু আগে জাস্ট শেষ হলো, খাওয়া দাওয়া করে জাস্ট বেরোবো। এই অবস্থা, মানে পুরো ঘেটে গেল। তোমাদের জাস্ট রিমটা অবস্থা দেখাচ্ছি কিভাবে ওয়েল্ডিং করা হয়েছে। এই পুরো রিমটা জাস্ট দেখো, পুরো রিমটাকে এটাকে অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং বলে হয়তো। আর পিছনটা তোমাদের দেখাচ্ছি। পিছনটা কোথায় গেল? ভিতরে দেখা যাচ্ছে হালকা হালকা। তো এই সারাদিনের কষ্ট এটা ঠিক হলো। তো ফাইনালি এখন যাব আমরা মৌসুমী আইসল্যান্ড, যেটার জন্য অপেক্ষাতে ছিলাম একদিন ধরে। আর এরকম কিছু হয়ে গেল তার মাঝখানে। তো চলো একবারে মৌসুমী আইসল্যান্ড গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকেও সেম রাইডের নাইট প্ল্যান। তো রাত্রেবেলা বেরোচ্ছি আমরা, যার কারণে গোপ্রোতে এখন কোয়ালিটি সেরকম একটা আসবে না, তো মোবাইল থেকে এখন করছি। তো তোমাদের সাথে একবারে কথা বলছি সকালবেলা কলকাতাতে। তো চলো, বাই বাই। সো গাইস, আমরা আছি এখন ফারাক্কা ব্রিজে। বাপরে যে জাম আজকে, সিরিয়াসলি গাইস, মানে পুরো 1 ঘন্টা ভরে টিপি করতে করতে জাস্ট ফারাক্কা ব্রিজে আসলাম। হ্যাঁ, সারা রাস্তা তো মানে যে আর কি ঝড় গেল আমাদের সাথে, মানে কি বলবো।
তো এই ফারাক্কা ব্রিজে আমি লাস্ট এসেছিলাম আই গেস 2021-এ, যখন আর কি এই বাইকটা আমি কিনতে আসি কলকাতাতে। তোমরা তো জানোই যে এই বাইকটা আমি কলকাতা থেকে কিনেছিলাম। তো একমাত্র তখনকার এসেছিলাম কলকাতা বা এই ফারাক্কা ব্রিজ বলতে পারো, আর তারপরে আর আসা হয়নি। তারপরে গিয়ে আজকে আসলাম। তো এখন বাজে রাত্রি আই গেস 1:30 বা 2 বাজে হয়তো। তো এখন আছি আমরা ফারাক্কা ব্রিজে, আর চেষ্টা করব আজকের মধ্যে আর কি মৌসুমী আইল্যান্ড পৌঁছে যাওয়ার। দেখা যাক কত কি করা যায় বা কত দূর যেতে পারি। মৌসুমী আইল্যান্ড তো আজকে মানে ঢুকেই যাব, বাট এখন কতটা টাইম লাগবে এটা হচ্ছে মেন কথা। যা মনে হচ্ছে যে সকাল 11টা-12টা বেজে যাবে আর কি মৌসুমী আইল্যান্ড যেতে যেতে আমাদের। আরে ফারাক্কা ব্রিজে মানে যখনই আসি বলতে দুবারই এসছি আমি। তো তখনকার মানে দুবার এসছি, দুবারই মানে এরকম জাম পেয়েছি মানে বলার বাইরে। জানি না কেন এরকম এত জাম লাগে। আর বিশ্বাস করবে না, কমসে কম 10 কিলোমিটার আগের থেকে এরকম জাম, মানে পুরো রাস্তা ট্রাকে ভর্তি। আর দেখতেই পারছো কোন স্পিডে যাচ্ছে। এখন জাম ছেড়েছে অনেকক্ষণ পরে। চলো 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 চলো, অনেকক্ষণ পরে একটু শান্তি পেলাম। বাপরে বাপ, মানে এতক্ষণ তো জামে পুরো একদম ঘেমে একদম ভিজে চুপচুপো হয়ে গেছি। কারণ এত জামের মধ্যে বুঝতেই পারছো যে রাইডিং জ্যাকেট পরে আছি, আর তার মধ্যে যে গরম, বাপরে কয়েকদিন মানে সাংঘাতিক গরম। আর শিলিগুড়িতে তো এখন বৃষ্টি পড়ছে, যেটা আর কি শুনলাম। আর আমরা যেখানে যাচ্ছি আর কি মানে এত গরম এখন, এত রাত্রেবেলা, তবুও মানে গরমে থাকতে পারছি না, এতটা গরম লাগছে। মানে কোথাও যদি অল্প দাঁড়াই তো একদম অবস্থা শেষ, ঘেমে ঢেমে। আর তার মধ্যে রাইডিং জ্যাকেট গুলো এত হেভি যে পরে থাকাই মুশকিল হয়ে যায়। বাট সেফটি ফার্স্ট, তো সেফটিটা অনেকটাই ম্যাটার করে, যার কারণে পড়তে হয়। যা তা হিসাবে গাড়ি চালায়, দাঁড়াও যা তা হিসাবে তোমার গাড়ি চালানো। হ্যাঁ, ও তো এখনই মরতো, এখনই মরতো ও। এভাবে কেউ গাড়ি চালায়? হ্যাঁ, কানের মধ্যে ফোন রেখে তুমি কথা বলছো? হাই রোডের মধ্যে কানে একটা ফোন মরলে পরে দায়টা কে তো? হ্যাঁ, নকশা শুরু করে রাস্তার মধ্যে। তার জন্য কারো জীবনটা নিয়ে নেবে? আপনার কানে ফোনটা কেন? আপনাকে এটা জানা নেই না কানে ফোনটা কেন? ওই যে দাদাটা দেখেছে, ফোন দেয়নি। আমি দূরের থেকে না পুরোটা দেখলাম যে কি করছেন আপনি। আমি কিন্তু সবে আমি কি বলছি, আমার মেয়ে বললো বাবা তুমি 11টার মধ্যে আসো, আমার স্কুলে অ্যাডমিশন আছে, তাহলে হবে। আমি শুধু ফোনটা ধরছি। ঠিক আছে, আমার কথা শোনার জন্য আপনি দেখবেন না এদিক ওদিকে? আমি দেখলাম উনি দূরে আছে, আমি কিন্তু সাইডেই আসছি। আপনি এটা হাইওয়ে, দূরে দেখলে হবে না তো। এটা হচ্ছে কিন্তু আপনার হাতে ঝগড়া না, না আমি ঝগড়া কথা না তো, মোট এখনই ক্ষতিও করব না। দেখো আমি আমার কথা শোনো, দাদাটা দেখেছে কিন্তু, আমি কিন্তু পার হয়ে এসেছি, আপনাকে ডাকলাম, আপনি আমার কথা সারা দিলেন না, দেখছি মোবাইল ঘাটছে। না মোবাইল ঘাটিনি, ওই সবে এসেছে বলে। আরে আমি তো কত পরে আসলাম, তাও দেখি ফোনে কথা বলি। শুনুন, ভালো কথা বলি, আপনি চালান, আপনি কোনো অসুবিধা নেই। আপনার মেয়ের ফোনে যেমন ইম্পর্টেন্ট, তাই তো ভর্তি হবে, একটা মানুষের তো জীবনের একটা ইম্পর্টেন্ট আছে তো আপনার। না শুনুন না, আপনার মেয়ের যখন ইম্পর্টেন্ট, আপনি একটু গাড়িটা সাইড করে নিয়ে কথা বলবেন, এতে কি হবে, আপনিও বাঁচবেন, আরও পাশে যারা থাকবে তারাও বাঁচবে। ধরেছি ফোন, কথা বলবো না, ঠিক আছে। ব্যাপারটা কি হয়, নষ্ট হয়ে যাবে না, সেটা জানি। আপনার কথা চলো চলো ছাড়ো, চলে যাও দাদা। যা তা ভাবে গাড়ি চালায়, কি বলবো। এই গাড়ি চালানো না লজিক থাকে না। আমার যে ক্যামেরাটা অন থাকতো না, আমি সিরিয়াসলি তোমাদের দেখাতাম। আমি তো ওর পিছনেই ছিলাম, ও যে কীভাবে কন্ট্রোল করলো এটা দেখলাম খালি আমি। ঠিক আছে, চলো চলো।